প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেটি নিয়ে তোমরা প্রায় বিড়ম্বনায় পড়ো এবং বিষয়টি এলোমেলো করে ফেলো, লিখতে গিয়ে পরীক্ষার খাতায় লিখতে গিয়ে এলোমেলো করে ফেলো। ঠিক তেমনই একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। তোমরা ঠিকই ধরেছ, বিষয়টি হচ্ছে প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় বিষয়টিকে তোমরা কঠিন মনে করলেও আসলে বিষয়টি ততটা কঠিন নয়। তোমরা যদি আমার এই ক্লাসটি ভালোভাবে দেখো এবং অনুশীলন করো, তাহলে পারে প্রকৃতি প্রত্যয়ের যে সমস্যা রয়েছে তার সমাধান হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা দেখি যে আসলে কি কি বিষয় প্রকৃতি প্রত্যয়ের মধ্যে রয়েছে এবং কি কি বিষয় প্রকৃতি প্রত্যয়ের মধ্যে রয়েছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। তো এই পাঠ শেষে আমরা যা শিখব সেগুলো একটু আলোচনা করে নিই। প্রকৃতি প্রত্যয় কেন পড়ব সে বিষয়ে আমরা একটি আলোচনা করব। এই আলোচনার মধ্যে দিয়ে প্রকৃতি প্রত্যয়ের প্রয়োজনীয়তা আমাদের কাছে প্রতিভাত হবে এবং আমরা এটি পড়ার বিষয়ে আগ্রহ অনুভব করব। ধাতু কি, প্রকৃতি ও প্রত্যয় কাকে বলে, এগুলো তোমরা বলতে পারবে। প্রত্যয়ের স্বরগত পরিবর্তন নির্ণয় করতে পারবে। সংস্কৃত, বাংলা ও বিদেশি প্রত্যয় কাকে বলে এগুলো বলতে পারবে। স্ত্রী প্রত্যয় বা লিঙ্গ প্রত্যয় কাকে বলে সেটিও বলতে পারবে এবং পরিশেষে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারবে। তাহলে আমরা আলোচনা শুরু করে দিই যে প্রকৃতি প্রত্যয় কেন পড়ব। আসলে প্রকৃতি প্রত্যয় কি করে? প্রকৃতি প্রত্যয়ের মূল কাজ হচ্ছে শব্দ গঠন করা। বাংলা ব্যাকরণে আরও বিভিন্নভাবে শব্দ গঠন হয়ে থাকে, প্রকৃতি প্রত্যয় তার মধ্যে একরকম। যেমন হচ্ছে সন্ধি যোগে শব্দ গঠন, সমাস যোগে শব্দ গঠন। এই সন্ধি সমাসের মতোই প্রকৃতি প্রত্যয় যোগেও নতুন নতুন শব্দ গঠিত হয়ে থাকে। তোমরা জানো যে একটি ভাষা বিভিন্ন পথ পরিক্রমা অতিক্রম করে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে পৌঁছায়। বাংলা ভাষার দিকেও যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই ভাষা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের বর্তমান ভাষায় এসে বর্তমান পর্যায়ে এসে প্রতিভাত হয়েছে। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। সেই চর্যাপদের ভাষা আর আজকের বাংলা ভাষা কিন্তু একরকম নয়। চর্যাপদের ভাষা যদি আমি তোমাদেরকে শোনাই তাহলে পারে তোমরা বুঝতেই পারবে না বা স্বীকার করতেই চাইবে না যে এটি আসলে বাংলা। আমি তোমাদের ভাষার যে পরিবর্তনের ভাষা যে সবসময়ই পরিবর্তন হয় সেই বিষয়টি বোঝানোর জন্যেই এই প্রসঙ্গটি এনেছি। আমি সংক্ষেপে ভাষার যে পরিবর্তন হয় সেই পরিবর্তনটা তোমাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করব। এখানে দেখো একটি দুটি লাইন লেখা রয়েছে, এটি বাংলা ভাষা এবং আনুমানিক 750 সালের দিকে বাংলা ভাষাটা এরকম ছিল। এটি চর্যাপদের একটি কবিতার অংশ। কা তরু বর পঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠ কালো। এটি চর্যাপদের একটি চরণ, চর্যাপদের একটি চরণ। এখান থেকে আমরা প্রায় কিছুই বুঝতে পারি না। আরো একটি চরণ দেখি যে আনুমানিক 1100 শতকে বাংলা ভাষাটা কিরকম ছিল, যে টালো তো মোর ঘর নাহি পড়ো বেশি, হাঁড়ি থো ভাত নাই নীতি আবেশি। তাহলে দেখা যাচ্ছে যে 1100 শতকের দিকে বাংলা ভাষাটা এরকম ছিল। প্রথমটি কিছুই বোঝা যায় না, কিন্তু এখানে কিছু কিছু বিষয় একটু বোঝা যায়, যেমন হচ্ছে ঘর, বড় বেশি, হাঁড়ি, ভাত, এগুলো বর্তমান যে বাংলা ভাষা রয়েছে তার মধ্যে এই শব্দগুলো আছে। সুতরাং আমরা কিছু কিছু বুঝতে পারছি, কিন্তু এর পূর্ণাঙ্গ অর্থ উপলব্ধি করতে পারছি না। আরো যদি লক্ষ্য করি তাহলে কি দেখব যে এটি আনুমানিক 13 শতকের দিকে বাংলা ভাষাটা কেমন ছিল। কে না বাসি বায়ে বড়াই কালি নিনই কুলে, কে না বাসি বায়ে বড়াই এগো ঠোগো কুলে, আকুল শরীর ও মোর বেআকুল মন,
বাঁশির শবদে মো আওলাইল রন্ধন। আনুমানিক ১৩ শতকের দিকে বাংলা ভাষাটা এরকম ছিল। তারপরেও আরো পরিবর্তনের মধ্যে দিয়ে যখন আমাদের প্রায় আধুনিক পর্যায়ে এসে পৌঁছেছে, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন গদ্য লিখছেন, তখন তাদের গদ্যগুলো আজকের বাংলা ভাষার মতো নয়। ওগুলো সংস্কৃত ঘেঁষা এবং প্রায় অনেকটাই দুর্বোধ্য। আজকের পাঠক বা পড়ুয়াদের কাছে প্রায় দুর্বোধ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন তার দুর্গেশ নন্দিনী উপন্যাস লিখছেন, তখন তিনি এভাবে শুরু করছেন যে, দিনমণি অস্তাচলে গমনোদ্যত দেখিয়া অশ্বারোহী দ্রুত বেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন। তার পরবর্তীতে বাংলা ভাষা যখন শরৎচন্দ্র লিখছেন, তখন শরৎচন্দ্রের কাছে এসে আজকের আমাদের যে বাংলা, সেই বাংলা আমরা মুখের ভাষা, লেখার ভাষা একাকার হয়ে গেছে। শরৎচন্দ্র যখন শ্রীকান্ত উপন্যাস লিখছেন, তখন তিনি শুরু করছেন এইভাবে যে, আমার এই পোড়া চোখে সাদাকে সাদা এবং কালোকে কালো ছাড়া আর কিছুই দেখি না। তো আমরা অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করলাম। অনেক বাঁক পেরিয়ে পেরিয়ে আজকের বাংলা ভাষা এই পর্যায়ে এসেছে। ভাষার এই শব্দগুলো বিশ্লেষণ করে ভাষা বিজ্ঞানীরা শব্দের কিছু মূল অংশ আবিষ্কার করেছেন। এগুলোর সাথে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছে। তাই এগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। আর এই জন্যই আমাদের প্রকৃতি প্রত্যয় পড়া উচিত। এছাড়া আমরা আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে দুটি শব্দ লক্ষ্য করো, বনজ এবং ফলজ। আসলে শব্দটি ফলজ হবে না, ফলদ হবে। বনজ শব্দটির অর্থ কি বা অরিজিন কি বা উৎপত্তি কোথা থেকে এর উৎপত্তি হয়েছে? বন থেকে জাত বা বনে জন্ম যার, সেই হচ্ছে বনজ। ঠিক তার সাথে মিলিয়ে যদি আমরা ফলজ বলি, তাহলে কিন্তু শব্দটা ভুল হয়ে যাবে। কারণ শব্দটি ফলজ নয়, শব্দটি হবে ফলজ। অর্থাৎ ফল দান করে যে উদ্ভিদ বা যে বৃক্ষ, তাকে ফলদ বৃক্ষ বলে। সুতরাং এই অরিজিন বা জন্মরহস্য, শব্দের জন্মরহস্য না জানলে ভাষায় শব্দ প্রয়োগে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যে আমাদের প্রকৃতি প্রত্যয় পড়া উচিত। যদিও এই দুইটি শব্দ প্রকৃতি প্রত্যয় যোগে গঠিত হয়নি, প্রাসঙ্গিকতা বোঝানোর জন্যেই আমি এই শব্দ দুটি এনেছি। ঠিক একইভাবে আমাদের প্রকৃতি প্রত্যয় যোগে যে শব্দগুলো গঠিত হয়ে থাকে, সেগুলোর বিষয়ে ওই একই কথা বলা যেতে পারে। যেমন ঢালাই বা সেলাই শব্দটা এসেছে ঢাল যোগ আই ঢালাই এবং সেল যোগ আই সেলাই, এভাবে। তাহলে আমরা এবার বুঝতে পেরেছি প্রকৃতি প্রত্যয় কেন পড়ব। আমার মনে হয় যে এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে ভাষায় শুদ্ধ প্রয়োগের জন্যে আমাদের প্রকৃতি প্রত্যয় পড়ার প্রয়োজনীয়তা রয়েছে। তো চলো তাহলে আমরা প্রকৃতি এবং প্রত্যয় কাকে বলে, আমরা দুটি কনসেপ্ট বা ধারণা নিয়ে কথা বলছি বারবার। একটি হচ্ছে প্রকৃতি এবং অন্যটি হচ্ছে প্রত্যয়। তো প্রকৃতি কাকে বলে? বিশেষ শব্দ এবং ক্রিয়াপদের যে মূল অংশ, তাকে প্রকৃতি বলে। এবং এই প্রকৃতির সাথে যে বর্ণ সমষ্টি বা শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে প্রত্যয় বলে। তোমরা নিচে লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রকৃতি, এই যে ক্রিয়ার মূল এবং শব্দের মূল, এটি হচ্ছে প্রকৃতি। এবং এই প্রকৃতির সাথে না এবং আয় প্রত্যয় যুক্ত হয়েছে, এগুলো হচ্ছে প্রত্যয়। এবং এই প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হওয়ার ফলে প্রত্যয়ান্ত শব্দ গঠন করেছে কান্না এবং মিঠাই। এবং প্রত্যয়ের নাম ক্রিয়ার মূলের সাথে প্রত্যয় যুক্ত হয়েছে, তাই এটি হচ্ছে কৃৎ প্রত্যয়। এবং শব্দের মূলের সাথে প্রত্যয় যুক্ত হয়েছে মিঠাই, তাই এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা প্রকৃতি এবং প্রত্যয় সম্পর্কে মোটামুটি জেনে গেলাম যে ক্রিয়ায় বিশেষ্য এবং ক্রিয়াপদের যে মূল অংশ, তাকে প্রকৃতি বলে। এবং এই প্রকৃতির সাথে কিছু বর্ণ বা শব্দাংশ যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে, তাকে প্রত্যয় বলে। আচ্ছা, এবার প্রকৃতির প্রকারভেদ।
প্রকৃতি দুই প্রকার, ক্রিয়া প্রকৃতি এবং শব্দ প্রকৃতি। ক্রিয়া প্রকৃতিকে ক্রিয়ার মূল বা ধাতুও বলে। আমরা এই যে লাল করে যে অংশগুলো দেওয়া রয়েছে সেগুলোই হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু। তাহলে প্রকৃতি এখানে গমন শব্দের মূল হচ্ছে গম, এর সাথে অন যুক্ত হয়েছে গমন, এটি হচ্ছে সংস্কৃতকৃত প্রত্যয়। হ্যাঁ, অর্থাৎ সংস্কৃত ধাতুর সাথে এটি যুক্ত হয়েছে, তাই এটি হয়েছে সংস্কৃতকৃত প্রত্যয়। তা দর্শনীয় শব্দের মূল হচ্ছে দৃশ, অর্থাৎ দর্শন থেকে কথাটা এসেছে, দর্শন মানে দেখা, সংস্কৃত শব্দ। দৃশ এর সাথে অনীয় যুক্ত হয়েছে দর্শনীয়, এটিও সংস্কৃত ক্রিয়ার মূল, তাই এটি হচ্ছে সংস্কৃতকৃত প্রত্যয়। আবার এদিকে দেখো, এদিকে একটু অন্যরকম রয়েছে, সেগুলো হচ্ছে যে লেখ যোগ লেখা, এটি হচ্ছে বাংলাকৃত প্রত্যয়। পড় যোগ পড়া, এটি হচ্ছে বাংলাকৃত প্রত্যয়, অর্থাৎ বাংলা ক্রিয়ামূল বা বাংলা ধাতুর সাথে যুক্ত হয়েছে, তাই এটি হচ্ছে বাংলাকৃত প্রত্যয়। যা যোগ যাওয়া, এটি হচ্ছে বাংলাকৃত প্রত্যয়। এই দুটো বিষয় এখানে আনার একটি উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্যটি হচ্ছে আমাদের ক্রিয়ার মূল প্রকৃতি বা ধাতু চেনার জন্য। এই যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বাংলা ক্রিয়ার মূল বা বাংলা ধাতু। তো এই এই বাংলা ক্রিয়ামূল আমরা কিভাবে চিনব, এর একটি সূত্র রয়েছে। এই সূত্রের মধ্যে প্রায়গুলোই পড়ে যায়, দু একটি বাইরে থাকতে পারে, কিন্তু প্রায়গুলোই পড়ে যায়। এখানে বলা হয়েছে যে, আমি এখানে লিখেও রেখেছি, তুচ্ছার্থক মধ্যম পুরুষের ক্রিয়ার রূপই হচ্ছে বাংলাকৃত প্রত্যয়ের ক্রিয়ার মূল। আবার বলি যে, তুচ্ছার্থক মধ্যম পুরুষের ক্রিয়ার রূপই হচ্ছে বাংলাকৃত প্রত্যয়ের ক্রিয়ার মূল। বিষয়টি তোমাদের কাছে আরো সহজ করে যদি বলি, তাহলে এভাবে বলা যায় যে, আমরা যার সাথে তুই করে কথা বলি, তার সাথে ক্রিয়াপদের যে অংশটি ব্যবহার করি, অর্থাৎ তার সাথে ক্রিয়াপদ যেভাবে ব্যবহার করি, সেটি হচ্ছে আসলে বাংলা ক্রিয়ার মূল। যেমন হচ্ছে, কাউকে যদি লিখতে বলি, তাহলে বলি লেখ। যদি বলি এই রফিক তুই লেখ। কাউকে যদি পড়তে বলি, তাহলে বলি এই আসমা তুই পড়, এই সাইমা তুই যা, ইত্যাদি। এই ধরনের কথা বলি, অর্থাৎ তুই করে যার সাথে কথা বলি, তার সাথে ক্রিয়াপদ যেভাবে ব্যবহার করি, সেটি হচ্ছে আসলে বাংলা ক্রিয়ার মূল বা ধাতু। এটি চেনার একটি উপায় পাওয়া গেল, কিন্তু সংস্কৃত ধাতু চেনার তেমন কোনো উপায় বা তেমন কোনো সূত্র নেই। এগুলো অনুশীলনের মধ্যে দিয়ে তোমাদেরকে শিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে দেখি কি আছে। আমরা এখানে কিছু ধাতুর উদাহরণ দিয়েছি, যেমন সংস্কৃত ধাতু ক্রন্দ। এই ক্রন্দ ধাতু থেকে এসছে ক্রন্দন, আর বাংলায় হয়েছে কান্না বা কাঁদ। তারপরে আছে কৃত বা ক্রয় থেকে, ক্রি ধাতু থেকে এসছে কৃত বা ক্রয়, এর বাংলায় হয়েছে কিন। ঠিক একইভাবে খাত থেকে খা, গড় থেকে গড়, ঘৃষ থেকে ঘষ, দৃশ থেকে ত্যাগ, ধৃ থেকে ধর, পট থেকে পড়, বন থেকে বাঁধ, বুধ থেকে বুঝ, রুক্ষ থেকে রাখ, শ্রু থেকে শুন, স্থা থেকে থাক এবং হস থেকে হাস। এগুলো একটি তালিকা দেওয়া হলো মাত্র, কিন্তু এগুলো যথেষ্ট নয়। আরো অনেক ধাতু বা ক্রিয়ামূল রয়েছে, সেগুলো তোমরা প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমাদেরকে শিখতে হবে। এখানে কয়েকটি তোমাদের জন্য দেয়া হলো। এবার আমরা আলোচনা করব শব্দ প্রকৃতি। তাহলে ক্রিয়ার মূল হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ঠিক একইভাবে শব্দের মূল হচ্ছে শব্দ প্রকৃতি। একে শব্দের মূল নাম প্রকৃতি বা প্রাতিপদিকও বলা হয়। প্রাতিপদিকের আরো একটি সংজ্ঞা রয়েছে, সেটি হচ্ছে যে বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। তাহলে পরে এখানে দেখো যে বিভক্তিহীন নাম শব্দ মানেই শব্দের মূল।
যেমন হচ্ছে ঢাকা যোগ আই, ঢাকায়, এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, ঢাকা যোগ আই, ঢাকায়, এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এই যে প্রকৃতি হচ্ছে লাল করে দেয়া যে অংশটুকু রয়েছে সেটি হচ্ছে প্রকৃতি। আমরা যেমন বলি যে ঢাকায় শাড়ি কিংবা পাবনায় শাড়ি ইত্যাদি আর কি। শরীর যোগ ইক, শারীরিক, এই শরীর শব্দের সাথে ইক প্রত্যয় যুক্ত হয়ে শারীরিক শব্দ গঠন করেছে, এটি তদ্ধিত প্রত্যয়। সম যোগ জ, সাম্য, এটিও হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা প্রকৃতি দেখলাম কি, যে এই যে অংশটুকু শব্দের মূল অংশ, এটাই হচ্ছে শব্দ প্রকৃতি। এবার আমরা জানব প্রত্যয়, প্রত্যয়ের প্রকারভেদ। প্রত্যয় দুই প্রকার, যথা কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় ক্রিয়ার মূলের সাথে প্রত্যয় যুক্ত হলে তখন সেটি কৃৎ প্রত্যয় হয়। যেমন এখানে দেখো, খেল যোগ অনা, খেল ক্রিয়ামূল বা ধাতু এর সাথে অনা প্রত্যয় যুক্ত হয়ে খেলনা শব্দ গঠন করেছে এবং এটি কৃৎ প্রত্যয় হয়েছে। আবার খেল ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে খেলা হয়েছে এবং এটিও কৃৎ প্রত্যয় হয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, খেলনা তো ক্রিয়াপদ নয়, তাহলে এর মূলের সাথে প্রত্যয় যুক্ত হয়ে কেন কৃৎ প্রত্যয় গঠন করলো? এর উত্তর হচ্ছে এই যে, এই খেলনা শব্দের ক্রিয়ার মূল, খেলনা শব্দের মূল বা প্রকৃতি হচ্ছে ক্রিয়ামূল খেল, এবং খেলা শব্দেরও প্রকৃতি বা ক্রিয়ামূল হচ্ছে খেল। সুতরাং এই প্রকৃতি যদি ক্রিয়ামূল বা ধাতু হয়, তাহলে তার সাথে যে প্রত্যয় যুক্ত হোক না কেন সেটি কৃৎ প্রত্যয় হবে। সেজন্যই খেলনা এর মূল অংশ অর্থাৎ প্রকৃতি বা ধাতু খেল এর সাথে অনা যুক্ত হয়ে খেলনা গঠন করেছে এবং এটি কৃৎ প্রত্যয় হয়েছে। ঠিক একইভাবে খেল ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে স্বাভাবিকভাবেই খেলা ক্রিয়াপদ গঠন করেছে এবং এটিও কৃৎ প্রত্যয় হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রকৃতি বা ক্রিয়ামূল যদি ধাতু হয়, প্রকৃতি যদি ক্রিয়ার মূল বা ধাতু হয়, তাহলে তার সাথে প্রত্যয় যুক্ত হলেই সেটি কৃৎ প্রত্যয় হবে। এরকম ভাবে আরো আছে পড় যোগ আ, পড়া, পড় যোগ তা, পড়তা, দুল যোগ আ, দোলা, দুল যোগ অনা, দোলনা ইত্যাদি। এবার এসো তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় যেমন হচ্ছে যে চাল যোগ ইয়া, চালিয়া থেকে জেলে, এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়, অর্থাৎ শব্দের যে মূল অংশ তার সাথে প্রত্যয় যুক্ত হয়ে এটি হয়েছে তদ্ধিত প্রত্যয়। বাঙ্গাল যোগ ই, বাঙালি, এটিও হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় সম্পর্কে জানলাম। তাহলে এ পর্যন্ত আমরা কি জেনেছি? এ পর্যন্ত যা জানলাম সেটি হচ্ছে যে শব্দ বা ক্রিয়ার মূল অংশকে প্রকৃতি বলে। এই প্রকৃতি দুই প্রকার, যেমন নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতির আরো অন্য নামেও বলা যেতে পারে, যেমন শব্দ প্রকৃতি বা প্রাতিপদিক। ক্রিয়া প্রকৃতিকে অন্য নামে বলা যেতে পারে, সেটি হচ্ছে ক্রিয়ার মূল বা ধাতু। আচ্ছা, আর যা শিখলাম সেটি হচ্ছে যে প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় আবার দুই প্রকার, যেমন সংস্কৃত কৃৎ প্রত্যয় এবং বাংলা কৃৎ প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়ও ঠিক তিন প্রকার, যেমন সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয় এবং বিদেশি তদ্ধিত প্রত্যয়। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। এখন প্রকৃতি প্রত্যয় আলোচনা করতে যেয়ে কিছু নতুন শব্দের সাথে তোমাদের পরিচয় হতে পারে। এই শব্দগুলো সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। সেগুলো হচ্ছে যে কৃদন্ত শব্দ। এই শব্দটি তোমাদের কাছে নতুন মনে হতে পারে। কৃদন্ত শব্দ কি? কৃদন্ত শব্দ হচ্ছে কৃৎ প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে কৃদন্ত শব্দ বলে। যেমন চল যোগ অন্ত, এই কৃৎ প্রত্যয় যোগে গঠিত হয়েছে, তাই চলন্ত শব্দটি হচ্ছে কৃদন্ত শব্দ। ঠিক একইভাবে ঘুম যোগ অন্ত, ঘুমন্ত, গম যোগ অন, গমন, কর যোগ আ, করা, এগুলো হচ্ছে কৃদন্ত শব্দ। একইভাবে
তদ্ধিতান্ত শব্দ, তদ্ধিত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে তদ্ধিতান্ত শব্দ বলে। যেমন হচ্ছে শিশু যোগ অ, শৈশব। অগ্নি যোগ এও, আগ্নেয়। ছেলে যোগ আমি, ছেলেমি। চাঁদ যোগ পনা, চাঁদপনা ইত্যাদি। এছাড়াও রয়েছে অনুবন্ধ বা ঈদ। প্রত্যয়ের সাথে অধিকাংশ সময় বাড়তি কিছু বর্ণ থাকে, কিন্তু প্রত্যয় সাধিত হওয়ার পর এই বাড়তি অংশ লোপ পায়। বাড়তি লোপ পাওয়া অংশকে অনুবন্ধ বা ঈদ বলে। যেমন গম যোগ কয়তয়ে যুক্ত, এখানে হয়েছে গত, গয়ের সাথে ত যুক্ত হয়ে গত হয়েছে, এখানে ম এবং কয়তয়ে যুক্ত লোপ পেয়েছে। তো এখানে লোপ পেয়েছে, একে ঈদ বলে। যেগুলো লোপ পেয়েছে এই লোপ পাওয়া অংশগুলোকে ঈদ বলে। এছাড়াও রয়েছে টি এবং উপধা। টি বিষয়টা কি, এগুলো সবসময় লাগে না, কিন্তু কখনো লাগতেও পারে, এই জন্য আমি একটু আলোচনা করে নেই। টি আদ্য স্বরের পরবর্তী সমুদয় অংশটিকে টি বলে। অর্থাৎ এই যে পট আমরা আলোচনা করছি, পট আলোচনা করতে যে কি হচ্ছে, প একদিকে আলোচনা হচ্ছে, অট একদিকে আলোচনা হচ্ছে, এই অটটিকে টি বলে। আর হচ্ছে উপাধা। প্রকৃতি বা প্রত্যয়, প্রকৃতি বা ধাতুর অন্তধ্বনির আগের ধ্বনিকে উপাধা বলে। যেমন ওই উদাহরণটা দিয়ে আমরা যদি আলোচনা করি পট, তাহলে অন্তধ্বনি বা শেষ ধ্বনি হচ্ছে ঠ, তার আগের ধ্বনি হচ্ছে অ। এখানে ঠ অন্তধ্বনি এবং অ হচ্ছে উপাধা। অন্তধ্বনির আগের ধ্বনিকে উপাধা বলে, এই অ হচ্ছে উপধা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা যা শিখলাম। এখন একটি বিষয় আমরা দেখব, সেটি হচ্ছে যে প্রত্যয়ের স্বরগত পরিবর্তন। প্রত্যয় যুক্ত হলে ধাতু বা শব্দের মধ্যে স্বরগত কিছু পরিবর্তন ঘটে। এই পরিবর্তনগুলোর নাম হচ্ছে গুণ, বৃদ্ধি ও সম্প্রসারণ। এই তিনটিকে একত্রে অপশ্রুতি বলে। তো গুণ, বৃদ্ধি এবং সম্প্রসারণ। আমরা গুণ নিয়ে আগে আলোচনা করব। গুণ হ্রস্বই এবং দীর্ঘই স্থলে এ হয়, অর্থাৎ প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে এই হ্রস্বই স্থানে এ হয়। যেমন হচ্ছে চিন যোগ আ, চেনা। ঠিক একইভাবে নি যোগ এ, নে। এই দীর্ঘইকারটা এ হয়েছে প্রত্যয় যুক্ত হওয়ার ফলে। লেখ যোগ অক, লেখক। নি যোগ আ, নেওয়া। অনেক জায়গায় জিলা স্কুল লেখা থাকে, এইটা সেই সময়ে এইভাবে রক্ষিত হয়েছে আর কি। হ্রস্ব দীর্ঘ স্থলে ও হয়, যেমন ধু যোগ আ, ধোয়া। ধু যোগ আ, ধোয়া। যেমন হ্রস্বকারটা হয়েছে ওকার। মূঢ় যোগ অক, মোড়ক। হ্রস্বকারটা হয়েছে ওকার। রি স্থলে অর হয়, যেমন ক্রি যোগ তব্য, কর্তব্য। ক্রি যোগ অন, করণ। রি স্থলে অর হয়, ক্রি যোগতব্য, কর্তব্য। ক্রি যোগ অন, করণ। তাহলে আমরা যে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে যে প্রত্যয়ের যে স্বরগত পরিবর্তন হয়, সেগুলোর গুণ অংশটি আমরা দেখে নিলাম। এরপরে আমরা বৃদ্ধিটা দেখব। বৃদ্ধি, তাহলে বৃদ্ধি মানে তো বুঝতে পারছি যে বেড়ে যাওয়া, বেশি হওয়া। যেমন অ যোগ অ মিলে আ হয়, অকার যোগ অকার মিলে আকার হয়। ঠিক একইভাবে অস্থলে আ হয়। যেমন পচ যোগ নক বা অক, সংস্কৃতে নক, বাংলায় অক। পচ যোগ নক সমান সমান পাচক। গ্রহ যোগ অক সমান সমান গ্রাহক ইত্যাদি। হ্রস্বই দীর্ঘই স্থলে ওই হয়, যেমন শিশু যোগ অ, শৈশব। হ্রস্বই স্থলে ঐকার হয়েছে। নেশা যোগ অ, নৈশ। হ্রস্ব দীর্ঘ স্থলে ও হয়, যেমন যুবন যোগ অ, যৌবন। হ্রস্ব উকারের জায়গায় ঔকার হয়েছে। ভূত যোগ ইক, ভৌতিক। তেমনি ভাবে রি স্থলে আর হয়, যেমন শ্রী যোগ অক, স্মারক। ধৃ যোগ অক, ধারক ইত্যাদি আর কি। সম্প্রসারণ। সম্প্রসারণ বিষয়টি হচ্ছে যে নতুন কিছু যুক্ত হওয়ার ফলে আরো নতুন কিছু হওয়া, অর্থাৎ এটি পুরোটাই পরিবর্তন হয়ে যায়। ব স্থলে হ্রস্বও হয়, যেমন বস যোগ ত, উক্ত। র স্থলে রি হয়, যেমন গ্রহ যোগ ত, গৃহীত।
এবং জ স্থলে রস্বই হয়, যেমন যজ যোগ তি ইষ্টি। আরেকটি বিষয় হলো স্বরান্ত ধাতুর সঙ্গে আ অনা যুক্ত হলেও ও ধ্বনির আগম হয়, যেমন পা যোগ আ পাওয়া, পা যোগ অনা পাওনা। এই যে ও ধ্বনির আগমন ঘটেছে। দে যোগ আ দেওয়া, চা যোগ অনা চাওনা ইত্যাদি আর কি। কৃৎ প্রত্যয়ের প্রকারভেদ। কৃৎ প্রত্যয় দুই জায়গা থেকে এসেছে, তাই কৃৎ প্রত্যয় দুই প্রকার। বাংলা কৃৎ প্রত্যয় এবং সংস্কৃত কৃৎ প্রত্যয়। যেমন মার প্রকৃতির সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে মারা, বা তেমন ভাবে বাছ প্রকৃতি বা ক্রিয়ামূলের সাথে আয় প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে বাছাই। মূঢ় ক্রিয়ামূল বা ধাতু এর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে মোড়ক। এগুলো সবগুলোই বাংলা প্রত্যয়, বাংলা কৃৎ প্রত্যয়। ঠিক একইভাবে সংস্কৃত কৃৎ প্রত্যয়, যেমন সংস্কৃত ধাতু জি এর সাথে অল প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে জয়, বাংলায় যেটি হয়েছে অ। ঠিক একইভাবে স্থা ধাতুর সাথে নিন এবং বাংলায় ইন যুক্ত হয়ে স্থায়ীন হয়েছে স্থায়ী। এখানে একটি বিষয় মনে রাখা যেতে পারে যে আংশিক অর্থযুক্ত শব্দ বা অর্থহীন শব্দ এর সাথে প্রত্যয় যুক্ত হলে সাধারণত কৃৎ প্রত্যয় হয়ে থাকে। এটি আমরা মনে রাখতে পারি, সবসময় যে কাজে লাগবে নাও লাগতে পারে, তবে মনে রাখা যেতে পারে যে এই যে জি, স্থা এগুলোর তেমন কোনো অর্থ নেই, এবং মার, বাস, মূঢ় এগুলো আর আংশিক অর্থযুক্ত শব্দ। এই আংশিক অর্থযুক্ত শব্দ বা অর্থহীন শব্দ এর সাথে প্রত্যয় যুক্ত হলে সেটি সাধারণত কৃৎ প্রত্যয় হয়। এটি কোনো সূত্র বা কোনো কিছু নয়, এটি সাধারণভাবে মনে রাখার জন্য মনে রাখা যেতে পারে। আচ্ছা, তদ্ধিত প্রত্যয়ের প্রকারভেদ। তদ্ধিত প্রত্যয় তিন জায়গা থেকে এসেছে, তাই তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। বাংলা তদ্ধিত প্রত্যয় যেমন হচ্ছে লাজ যোগ উক লাজুক, লাঠি যোগ আল লাঠিয়াল, মাটি যোগ ইয়া মাটিয়া বা মেটে। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যেমন তিল যোগ অ তৈল, জ্ঞান যোগ বতুপ বা বান জ্ঞানবান, কিম যোগ চিত কিঞ্চিত। বিদেশি তদ্ধিত প্রত্যয় কোচ যোগ ওয়ান কোচোয়ান, শিক্ষা যোগ নবিশ শিক্ষানবিশ, মানান যোগ সই মানানসই ইত্যাদি। অর্থাৎ তিন জায়গা থেকে এসেছে, তাই তদ্ধিত প্রত্যয় হচ্ছে তিন প্রকার: বাংলা তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত এবং বিদেশি তদ্ধিত। আরো একটি কথা এখানে বলে নিই যে অর্থযুক্ত শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হয়, যেমন লাজ, লাঠি, মাটি, এগুলোর সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখন যে প্রত্যয়টি হয় সেটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা বললাম কি যে অর্থহীন শব্দের সাথে বা আংশিক অর্থযুক্ত শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখন সেটি হয় কৃৎ প্রত্যয়, এবং অর্থযুক্ত শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখন সেটি হয় সাধারণত তদ্ধিত প্রত্যয়। স্ত্রী প্রত্যয় বা লিঙ্গ প্রত্যয়। বাংলা ভাষায় স্ত্রীবাচক শব্দ বোঝানোর জন্য পুরুষবাচক শব্দের শেষে এক ধরনের প্রত্যয় যুক্ত করে তার স্ত্রীলিঙ্গ রূপ গঠিত হয়, এগুলোকে বলে স্ত্রী প্রত্যয়। যেমন অনাথ যোগ আ অনাথা, ঠাকুর যোগ আনি ঠাকুরানী, ধনবান যোগ বতী ধনবতী। ঠিক একইভাবে মাতামহ যোগ ই মাতামহী, পাঠক যোগ ইকা পাঠিকা, শ্রীমান যোগ মতি শ্রীমতী ইত্যাদি আর কি। এর আলোচনা তোমাদের জন্য একটি টিপস রয়েছে, সেটি হচ্ছে যে তোমরা পরীক্ষায় এই উত্তরটি লেখার সময় প্রায় গোলমাল করে ফেলো। তো আমি তোমাদেরকে একটা নিয়ম দেখিয়ে দিলাম, তোমরা এটি অনুসরণ করতে পারো। যদি এরকম ভাবে লেখো তাহলে বিষয়টি সাজানো গোছানো সুশৃঙ্খল হবে এবং পরীক্ষায় ভালো নাম্বারও পাওয়া যাবে। যেমন প্রকৃতি, প্রত্যয়, প্রত্যয়ের নাম, প্রত্যয়ান্ত শব্দ। তাহলে তোমাদের প্রশ্নে দেওয়া থাকে এই অংশটুকু, অর্থাৎ মূল শব্দটি, এটিকে ভেঙে প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের মাধ্যমে প্রত্যয়ের নামও লিখতে হয়। তাহলে তোমরা এভাবে লিখে নেবে সামাজিক, এখানে লিখবে সামাজিক, লিখে লিখবে সমাজ যোগ ইক প্রত্যয়ের নাম তদ্ধিত প্রত্যয়। হাঁস যোগ ই হাসি,
এটি হচ্ছে কৃৎ প্রত্যয়। এখানে যদি সেটি কৃৎ প্রত্যয় হয় এরকম রুট চিহ্ন অবশ্যই দিবে। সৃজ যোগ তি সৃষ্টি কৃৎ প্রত্যয়, মৃৎ যোগ ময় মৃন্ময় তদ্ধিত প্রত্যয়, স্বপ্ন যোগ ইল স্বপ্নিল এটিও হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো বন্ধুরা, ধৈর্য সহকারে আমার ক্লাসটি শোনার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, এবং এভাবে যদি তোমরা লেখো তাহলে বিষয়টি শেখার সাথে সাথে পরীক্ষায় ভালো নাম্বারও পাবে। তো ধন্যবাদ তোমাদেরকে, আজকে এ পর্যন্তই।